আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইজি অ্যাকাউন্টিং এর আজকের ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমরা বিবিএ অনার্স থার্ড ইয়ার এবং বিবিএ অনার্স ফোর্থ ইয়ারের একটি কমন চ্যাপ্টার ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট নিয়ে আলোচনা করব, যেটা আমাদের অনার্স থার্ড ইয়ারে ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট এবং অনার্স ফোর্থ ইয়ারে ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট অ্যান্ড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিসে আছে। এবং এই ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট বইটা বিবিএ অনার্স থার্ড ইয়ারে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে আছে এবং বিবিএ অনার্স ফোর্থ ইয়ারে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টেও আছে। তার মানে এই ভিডিও থেকে তোমরা অনেকে উপকৃত হতে পারবা। তো এটার উপর আমরা কালকে একটি প্রথম ক্লাসটা নিয়েছিলাম, তো আজকে আমাদের দ্বিতীয় ক্লাস। আজকের ক্লাসে আমি বিবিএ অনার্স ফোর্থ ইয়ারে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট অ্যান্ড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিসের বইয়ের যে ম্যাথটি 2017 সালে এসেছিল সেই ম্যাথটি সলিউশন করে দেখাবো। তো চলো আর কথা না বাড়িয়ে আমরা আমাদের ক্লাসটি শুরু করি। এবং আমাদের ক্লাসগুলো তোমাদের কেমন লাগে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবা এবং সাথে সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং বন্ধুদের সাথে শেয়ার করবা। তো চলো আমরা আমাদের ক্লাসটি শুরু করি। আমরা স্ক্রিনে একটি ম্যাথ দেখতে পাচ্ছি। এখানে বলা আছে এ ফ্যাক্টরি প্রডিউস 84,000 ইউনিটস ডিউরিং দ্য ইয়ার অ্যান্ড সেলস দেম টাকা 50 পার ইউনিট। একটা ফ্যাক্টরি 84,000 ইউনিট উৎপাদন করে এক বছরে এবং 50 টাকা করে সেগুলো বিক্রয় করে। কস্ট স্ট্রাকচার অফ দ্য প্রোডাক্ট ইজ এস ফলোস। আমাদের এই পণ্যটার উৎপাদন ব্যয়ের একটা স্ট্রাকচার দেওয়া আছে। এখানে বলা আছে র ম্যাটেরিয়াল 55%, লেবার দেওয়া আছে 18%, ওভারহেড দেওয়া আছে 17%, টোটাল হচ্ছে 90%। এর মধ্যে প্রফিট 10% আর সেল হচ্ছে 100%। তো এখানে আমাদের যে 50 টাকায় 50 টাকার উপর পার্সেন্টগুলো করলে আমরা কস্ট পার ইউনিটটা পেয়ে যাব। The following additional information is available. এখানে বলা হয়েছে র ম্যাটেরিয়াল ইকুইভ্যালেন্ট টু 1.5 month সাপ্লাইজ ইন স্টোর ইন গোডাউন। আমাদের র ম্যাটেরিয়ালটা 1.5 মাস গুদামে থাকে। দ্য প্রোডাকশন প্রসেস টেক্স 15 days। প্রোডাকশন করতে প্রসেসিং করতে লাগে 15 দিন, তার মানে ওয়ার্কিং প্রগ্রেস লাগে 15 দিন। ফিনিশ গুডস ইকুয়াল টু 1 month প্রোডাকশন, এক মাসের সমান ফিনিশ গুডস স্টকে থাকে। ডেপ্টস হচ্ছে 1 month ক্রেডিট, ক্রেডিটস হচ্ছে 2 month ক্রেডিট। টাইম ল্যাগ ইন পেমেন্ট ওয়েজেস অ্যান্ড ওভারহেড হচ্ছে 1 month। Cash and bank balance is to be maintained 15% of net working capital. Net working capital 15%, cash and bank balance রাখতে হবে। 25% of purchase are in cash, যার 25% ক্রয় হচ্ছে আমাদের নগদে। তারপর বলা আছে ড্র এ ফরকাস্ট অফ ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট অফ দ্য ফ্যাক্টরি। এই ফ্যাক্টরির জন্য একটা ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্টটা অনুমান করতে বলছে, অর্থাৎ কত টাকা ওয়ার্কিং ক্যাপিটাল দরকার হতে পারে সেটা আমাদেরকে অনুমান করতে বলছে। তো চলো এই ম্যাথটা আমরা কিভাবে সলভ করব দেখে আসি। এই ম্যাথটা সলভ করার আগে আমরা কিছু ওয়ার্কিংস করতে হবে, সাপোর্টিং ওয়ার্কিংস। সেই ওয়ার্কিংস এর মধ্যে আমি প্রথমে করব ক্যালকুলেশন অফ কস্ট পার ইউনিট। যেহেতু আমাদের কস্ট পার ইউনিটটা এখানে দেওয়া নাই, পার্সেন্টে বলা আছে, তাই কস্ট পার ইউনিটটা আমরা বের করে নিব। তো এখানে 50 টাকার হচ্ছে টোটাল সেলস পার ইউনিট। তো র ম্যাটেরিয়াল হচ্ছে 55%, 55%, তাহলে 50 টাকার 55% আসে 27.5, অর্থাৎ 27.5 টাকা হচ্ছে র ম্যাটেরিয়াল। লেবার হচ্ছে 18%, 18% করলে আসে 9 টাকা। ওভারহেড হচ্ছে 17%, 17% করলে আসে 8 টাকা 50 পয়সা। তো এই হচ্ছে আমাদের কস্ট পার ইউনিট। যদি কখনো অঙ্কে এরকম কস্ট পার ইউনিটটা দেওয়া না থাকে, পার্সেন্টেজ দেওয়া থাকে, তাহলে তোমরা কস্ট পার ইউনিটটা বের করে নিবা। এরপর আমরা আরেকটা ওয়ার্কিংস দেখবো। সেখানে আমরা বের করছি কস্ট পার ইউনিট ফর ওয়ার্কিং প্রগ্রেস। ওয়ার্কিং প্রগ্রেসের জন্য কত আসবে? তো যারা প্রথম ক্লাসটা দেখছো তারা অবশ্যই জানো যে ওয়ার্কিং প্রগ্রেসে আমাদের র ম্যাটেরিয়ালের ফুল নিতে হয়। তো একটু আগে আমরা র ম্যাটেরিয়াল বের করেছিলাম 27.5 টাকা, সেটা 100%। লেবার বের করেছিলাম 9 টাকা, সেটার আসবে 50%। আর ওভারহেড বের করেছিলাম 8.5 টাকা, সেটার আসবে 50%। যেমন এই যে 27 টাকা র ম্যাটেরিয়াল, 27.5 টাকা আর 9 টাকা 8.5 টাকা, এগুলোর মধ্যে র ম্যাটেরিয়ালের ফুল এবং লেবারের হাফ, ওভারহেডের হাফ যোগ করলে আমরা ওয়ার্কিং প্রগ্রেস পার ইউনিট পেয়ে গেলাম 36 টাকা 50 পয়সা। এবার আমরা বের করবো ফিনিশ গুডস। ফিনিশ গুডস এর ক্ষেত্রে এখানে আমরা দেখবো যে র ম্যাটেরিয়ালের 100%, লেবারের 100%, ওভারহেডেরও 100%, তাহলে এখানে আসে কত? 45 টাকা। ফিনিশ গুডস এর এখানে যেহেতু আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স বা সেলিং এক্সপেন্স নাই, তাহলে ডেপ্টসটাও এই 45 টাকা দিয়ে করে নিব আমরা। তাই ডেপ্টসটা আমি আর বের করলাম না। এখন আমরা সরাসরি ম্যাথে চলে যাই। আমরা এখানে একটা ওয়ার্কিং ক্যাপিটাল দেখতে পাচ্ছি ফরকাস্ট 84,000 ইউনিটের জন্য। তো ক্যাশ ইন হ্যান্ড এখানে কোয়েশ্চেনে দেওয়া নাই, এই জন্য আমরা নীল লিখলাম। এবার আমি একটু কোয়েশ্চেনটা নিয়ে আসি। তো এখানে আমরা প্রথমে এবার ক্যাশের যেহেতু কোনো টাকা পেমেন্ট দেওয়া ছিল না, তাই আমরা ক্যাশটা নীল লিখলাম এখানে। তারপর লিখবো র ম্যাটেরিয়াল। র ম্যাটেরিয়ালের অ্যানুয়াল প্রোডাকশন ইউনিট পার ইউনিট কস্ট, আর হচ্ছে উপরে লিখতে হবে কি সিপি মানে ক্রেডিট পিরিয়ড। তো এখানে অ্যানুয়াল প্রোডাকশন ইউনিট 84,000 ইউনিট, একটু আগে তোমরা দেখছো যে কোয়েশ্চেনে ছিল। এবং পার ইউনিট কস্ট, র ম্যাটেরিয়ালের পার ইউনিট কস্ট ছিল 27.5 টাকা, যেটা আমরা
এক নম্বরে বের করছিলাম ওয়ার্কিং, এই যে এখানে এক নম্বর ওয়ার্কিং আমরা র মেটেরিয়ালের 27.5 টাকা পার ইউনিট কস্ট বের করে নিয়েছিলাম, সেই র মেটেরিয়ালের 27.5 টাকা আমরা বসাই দিব। তাহলে র মেটেরিয়ালের 27.5 টাকা পার ইউনিট কস্ট বসাইলাম। এবার আমরা বসাবো সিপি ক্রেডিট পিরিয়ড। এখানে র মেটেরিয়ালের ক্রেডিট পিরিয়ড বলা আছে 1.5 মান্থ অর্থাৎ 1.5 মাস, এই জন্য 1.5 বসাইছি। এরপর আমরা ক্যালকুলেশন করলে এখানে পেয়ে গেলাম 2,88,750 টাকা। পরের বার আমরা দেখবো ওয়ার্ক ইন প্রোগ্রেস। ওয়ার্ক ইন প্রোগ্রেসও সেম কাজটাই, শুধু পার ইউনিট কস্ট আমরা দেখি কত বের করেছিলাম। ওয়ার্ক ইন প্রোগ্রেসের পার ইউনিট কস্ট ছিল 36 টাকা 25 পয়সা এবং ওয়ার্ক ইন প্রোগ্রেসের আমাদের সময় ছিল 15 দিন। তো আমরা এখানে বসাই দিলাম পার ইউনিট কস্ট 36 টাকা 25 পয়সা এবং আমাদের ইয়া হচ্ছে 15 দিন। এই যে 15 দিনকে আমরা এখানে কি দেখবো 0.5 মান্থ, যেহেতু 15 দিনে অর্ধেক মাস, তাই এখানে আমরা 0.5 মান্থ বসাই দিলাম। তা গুণ করার পর কত আসছে আমাদের 1,26,875 টাকা। সেম আমাদের এখানে ফিনিশ গুডস এর পার ইউনিট কস্ট আমরা একটু আগে বের করে নিয়েছিলাম, সেখানে আমরা দেখছিলাম ফিনিশ গুডস এর পার ইউনিট কস্ট 45 টাকা, সেই 45 টাকা এখানে আমরা বসাবো 45 টাকা। ফিনিশ গুডস এর মেয়াদটা ছিল আমাদের এখানে বলা ছিল 1 মান্থ প্রোডাকশন, তার মানে ফিনিশ গুডস আমাদের 1 মাস স্থায়ী থাকে, তাই জন্য 1 মাস দিয়ে গুণ করলাম আমরা, এখানে আসলে 3,15,000 টাকা। ডেপ্টরসে যেহেতু আমাদের এখানে ডেপ্টরসের জন্য কোনো সেলিং এক্সপেন্স বা অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স দেওয়া নাই, তাই ডেপ্টরসও আমরা পার ইউনিট কস্ট 45 টাকা বসাবো এবং ডেপ্টরসের সময় আছে লেগ ইন পেমেন্ট 1 মান্থ, তো ডেপ্টরসও আমরা এখানে 1 দিয়ে বসাই দিলাম। অ্যাডভান্স কোনো পেমেন্ট নাই, তাই অ্যাডভান্সের ঘরটা আমরা খালি রাখলাম। এরপর আমরা টোটাল কারেন্ট অ্যাসেটটা যোগ করব। টোটাল কারেন্ট অ্যাসেট বা টোটাল ওয়ার্কিং ক্যাপিটাল যোগ করলে আছে 10,45,625। এরপর আমরা বসাবো কারেন্ট লাইবিলিটিস। কারেন্ট লাইবিলিটিসে প্রথমে আমরা দেখাবো ক্রেডিটর্সে মনে রাখবো সবসময় র ম্যাটেরিয়ালে যে টাকা ছিল 27 টাকা 50 পয়সা, সেই 27 টাকা 50 পয়সায় ক্রেডিটর্সে বসাতে হবে এবং ক্রেডিটর্সের মেয়াদটা ছিল ক্রেডিটর্স অ্যারাউন্ড 2 মান্থ ক্রেডিট, 2 মাসের সমান, এই জন্য আমরা এখানে 2 দিয়ে গুণ করলাম। যেহেতু 25% পার্সেস আমাদের এখানে ক্যাশ বলা ছিল 8 নম্বর ইয়েতে অ্যাডজাস্টমেন্টে, তাই 25% যদি ক্যাশ হয় তাহলে 75% দাঁড়ায়, এই জন্য এখানে 75% গুণ করে 75% টাকাটা বসাতে হবে। যদি এই ক্যাশ পার্সেসের টাকা না বলা থাকতো তাহলে এখানে আমরা যা ছিল পুরোটাই বসাই দিতাম। তো যেহেতু এখানে 25% নগদটা বাদ দিয়ে বাকি 75% টাকা এখানে বসাতে হবে, এটা সবাই মনে রাখবা। এরপর ডিফার্ড ওয়েজেসের ক্ষেত্রে ওয়েজেসের টাকা ছিল আমাদের দেখে আসি একটু, ওয়েজেসের টাকা ছিল এখানে 9 টাকা আর ওভারহেডে ছিল 8.5 টাকা। তো আমরা সমাধানে এখানে ডিফার্ড ওয়েজেসের ক্ষেত্রে 9 টাকা লিখলাম আর ডিফার্ড ওভারহেডের ক্ষেত্রে 8.5 টাকা। এখন টাইম লেগ ইন পেমেন্ট ওয়েজেস এন্ড ওভারহেড বলছে 1 মান্থ, এখানে বলা আছে 6 নম্বর অ্যাডজাস্টমেন্টে 1 মান্থ, তাহলে 1 মান্থের জন্য এখানে আমরা ওয়েজেসও 1 মান্থ ওভারহেডও 1 মান্থ। তো আমরা যদি গুণ করি তাহলে এখানে আসে 63,000 আর হচ্ছে 59,500। তো টোটাল কারেন্ট অ্যাসেট ছিল আমাদের বা ওয়ার্কিং ক্যাপিটাল ছিল 10,45,625। এখন টোটাল কারেন্ট লাইবিলিটিস আসছে 4,11,250। তাহলে ওয়ার্কিং ক্যাপিটাল আসে, নেট ওয়ার্কিং ক্যাপিটাল বের হয়েছে কত, আমরা যদি এখান থেকে এ থেকে বি বাদ দিই তাহলে 6,34,375। কিন্তু আমাদের কোয়েশ্চেনে বলা হয়েছিল যে ক্যাশ এট ব্যাংক ব্যালেন্স টু বি মেনটেন এট 15% অফ নেট ওয়ার্কিং ক্যাপিটাল। নেট ওয়ার্কিং ক্যাপিটালের 15% আমাদের ক্যাশ এন্ড ব্যাংক ব্যালেন্স রাখতে হবে, তো রিজার্ভ রাখতে হবে আমাদের 15% কিসের নেট ওয়ার্কিং ক্যাপিটালে। তাই এখানে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে অ্যাড করে এখানে ওয়ার্কিং ক্যাপিটাল আসছে কত 6,34,375। এই 6,34,375 85 দিয়ে ভাগ 15 দিয়ে গুণ করব। তার 85 দিয়ে ভাগ 15 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে আমরা পেয়ে যাব যে আমাদের কন্টিজেন্সিস বা মার্জিন নামে এই টাকাটা যোগ করে দিব 1,11,949 টাকা। এবার আমরা যদি নেট ওয়ার্কিং ক্যাপিটালের সাথে এটা যোগ করি তার ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্টটা চলে আসছে 7,46,324 টাকা। তো আশা করি তোমরা বুঝতে পারছো, আমাদের এখানে ক্যাশ ব্যালেন্সটা রাখতে বলছে, এই জন্য আমরা এই ক্যাশ ব্যালেন্সটা কাজটা করে নিব। যেহেতু 100% হচ্ছে টোটাল ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট, সেখান থেকে যদি আমরা 15% রাখতে হয় ক্যাশ ব্যালেন্সে তাহলে আমাদের ওয়ার্কিং ক্যাপিটাল লাগবে কত 6,34,375 টাকা হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল। সেখান থেকে আমরা 85 দিয়ে ভাগ 15 দিয়ে গুণ করব, যেহেতু 15% আমাদের নেট ওয়ার্কিং ক্যাপিটাল, তো 100% থেকে 15% বাদ দিলে 85% থাকে, সেজন্য 85 দিয়ে ভাগ 15 দিয়ে গুণ করলে আমরা এখানে মার্জিনটা পেয়ে যাব। এটা যোগ করার পর নেট ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট চলে আসবে। এখানে কিছু অ্যাজাম্পশন তোমরা লিখে দিবা যে আমরা এখানে সকলগুলো সেলসগুলোকে ধারে ধরছি, পার্সেসগুলো অল পার্সেস আর অন ক্রেডিট এটা বললে হবে, এটা কাটা দিবা, এটা দরকার নাই। প্রথম 2-3টা ওয়ার্ক অ্যাজাম্পশন লিখে দিলে তোমাদের ম্যাথটা হয়ে যাবে। তো
এই তিনটা অ্যাজাম্পশন তোমরা লিখে দিও একটু। প্রথমটা লিখলাম আমরা, প্রোডাকশন হ্যাজ বিন ক্যারিড অন দ্য ইভেন্ট থ্রু আউট দ্য ইয়ার্স এন্ড লেবার এন্ড ওভারহেড একুর সিমিলারলি, অর্থাৎ লেবার এবং একুরের ওভারহেডগুলো সমান হারে আমাদের প্রোডাকশনের প্রয়োজন হয়েছে, এটা লিখে দিবা। মানে তারপর লিখবা ডেপ্টস এন্ড অ্যাকাউন্ট রিসিভেবল হ্যাজ বিন টেকেন অ্যাজ সেলস প্রাইস। এখানে সেলস প্রাইস না লিখে লিখবা কস্ট প্রাইস, এটা একটা ভুল আসছে এখানে কোয়েশ্চেনটা। এখানে সেল প্রাইস না লিখে লিখবা কস্ট প্রাইস, এটুকু অ্যাজাম্পশনটা লিখে দিবা। আর অল সেলস আর অন ক্রেডিট আমরা ধরে নিয়েছি সম্পূর্ণ সেলসটাই ধারে হয়েছে, এটুকু লিখে দিলে হয়ে যাবে। তো আশা করি সবাই বুঝতে পারছো। ধন্যবাদ আমাদের ক্লাসটি দেখার জন্য।